জি। আসমানি নওয়ান আর বসলেন না। অনেক রাত হয়েছে। সন্ধ্যাকে নিয়ে বেরিয়ে পড়লেন বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার আগে সন্ধ্যা সৌম্যর থেকে বিদায় নেয়। সৌম্য সন্ধ্যাকে সাহস দেয়। সন্ধ্যা বুঝেছে বোধহয় অনেক কিছু। বাড়ি এসে সন্ধ্যা ফ্রেশ হয়ে এসে আয়নায় নিজেকে দেখে। ডান গালে সকালে আকাশের মারা থাপ্পড় খেয়ে গালের অবস্থা খুব খারাপ। সৌম্যর কাছে যাওয়ার আগে সেখানে পাউডার দিয়েছিল যেন সৌম্য বুঝতে না পারে। এমনি তার ভাইয়ের কত দুঃখ, তার দুঃখ সৌম্য ভাইকে আর ব্যথিত করতে চায়নি। সন্ধ্যার মন ছটফট করে আকাশকে দেখার জন্য। সেই আকাশ, যে আকাশের মাঝে কোথাও না কোথাও তার আকাশের অস্তিত্ব মিশে আছে, কিন্তু বাড়ি এসে আকাশকে দেখেনি। আকাশ বোধহয় সেই সকালে বেরিয়েছে আর বাড়ি ফেরেনি। আসমানি নওয়ান বাড়ি এসে ফ্রেশ হয়ে নেয়। এরপর সে সন্ধ্যার জন্য ঘরে ভাত আনলে সন্ধ্যা আয়নার সামনে থেকে সরে এসে বিছানায় বসে। ভদ্রমহিলা সন্ধ্যার পাশে বসে সন্ধ্যাকে নিয়ে যেতে খাবার খাইয়ে দেয়। সন্ধ্যা জেদ করে না, চুপচাপ খেয়ে নেয়। আসমানি নওয়ান সন্ধ্যাকে খাওয়ানো শেষে প্লেট রেখে আসে। এরপর সে সন্ধ্যার পাশে বসে সন্ধ্যার গালে হাত রেখে মলিন গলায় বলে, আমি মা হয়ে আকাশকে সঠিক পথে ফিরিয়ে আনতে অনেক কষ্ট সয়েছি মা। আমার হয়তো আর সেই ধৈর্য নেই। এবার আকাশকে সঠিক পথে আনার ভার তুই নিবি তো মা? সন্ধ্যা ছলছল চোখে তাকায়। সে বোধহয় বড় হয়ে গেল। এতদিন সবাই তার দায়িত্ব পালন করেছে, কখনো তার সৌম্য ভাই, আবার কখনো তার আকাশ। এবার দায়িত্ব এসে পড়েছে তার উপর। সন্ধ্যা নিজেকে শক্ত করে। সে আকাশের পাশে না থাকলে আর কি থাকে। সে আকাশের প্রতি কখনো কঠোর হবে, কখনো বা নমনীয় হবে। আর এভাবেই ঠিক একদিন আকাশ আবারও আগের মতো হয়ে যাবে। আবারও তাকে মনে করবে। এই সবই তো তার দায়িত্ব। সে যে আকাশের সন্ধ্যা মালতী। ঘড়ির কাঁটায় রাত 1টা। আকাশ বাড়ি ফিরেছে মাত্র। চারপাশটা অন্ধকার দেখে ভীষণ বিরক্ত হলো। ঘরে যাওয়ার জন্য সামনের দিকে পা বাড়ায়। পরনে সাদা প্যান্ট, সাদা শার্ট, তার উপর সাদা জ্যাকেট। স্বভাবসুলভ আকাশ ডানে বামে মাথা নাড়ায়। কয়েক পায়ে গিয়ে হঠাৎ ডান দিকে কিছু একটা চোখে পড়ে। আকাশ সাথে সাথে আবারও ডান দিকে মাথা ঘোরায়। মায়ের ঘরের লাইট জ্বালানো, দরজা বরাবর বিছানা। এদিকে ফিরে কম্বলের নিচে সন্ধ্যা ঘুমিয়ে আছে। কিন্তু আকাশে যেটা অবাক লাগলো, সন্ধ্যা ঘুমোতে ঘুমোতে হাসছে। আকাশ ভ্রু কুচকে তাকায়। এ মেয়ে কি সত্যি সত্যি পাগল নাকি? ঘুমিয়ে ঘুমিয়ে আবার কেউ হাসে? আকাশ এগিয়ে গিয়ে দরজার সামনে দাঁড়ায়। ধীরে ধীরে ঘরের ভেতর প্রবেশ করে। এগিয়ে এসে দাঁড়ায় সন্ধ্যার মাথার কাছে। সে এখানে আসতে আসতে সন্ধ্যার হাসি মিলিয়ে গিয়েছে। আকাশ বিরক্ত হলো। এতক্ষণ হাসছিল সে, আসতেই থেমে গেল। ইচ্ছে করলো ঠাস করে একটা লাগাতে। তাছাড়া আকাশের সকালের কথা মনে পড়ল। একে একে সন্ধ্যার বলা বেয়াদবি কথাগুলো কানে বাজতে আকাশের দৃষ্টি শক্ত হয়ে আসে। এই মেয়ে তো হিসাব ছাড়া তার হাতের থাপ্পড় ডিজার্ভ করে। কথাটা ভেবে সন্ধ্যার গালে নজর করলে আকাশের শক্ত দৃষ্টি মুহূর্তে শীতল হয়ে আসে। সেই থাপ্পড় মারা গালটি এদিক ফেরানো, যেখানে লাইটের আলোয় জলজল করছে কাটা কাটা। মনে হচ্ছে কিছু দ্বারা চিড়ে গিয়েছে, কেটে গিয়েছে, জখম হয়ে আছে। আকাশ এক দেখাতেই বুঝলো এটা তার সকালের থাপ্পড়ের ফল। আকাশের কি হলো কে জানে। সে ধীরে ধীরে ঠান্ডা মেঝেতে বসে পড়ল। ডান হাতে একটা হুইস্কির বোতল মেঝেতে শব্দ করে রাখে, যার অর্ধেক আকাশ অলরেডি খেয়েছে। হুইস্কি খাওয়ার অভ্যাস থাকে, অনেক খেলেও সে মাতাল হয় না। আকাশের দৃষ্টি সন্ধ্যার ঘুমন্ত মুখ পানে। নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা সন্ধ্যাকে আকাশের চোখে ভীষণ সুন্দর লাগলো। সন্ধ্যা পুরো মুখ নিখুঁতভাবে দেখতে গিয়ে দৃষ্টি করে সন্ধ্যার কাটা গালে এসে পড়লে আকাশের অস্থির লাগলো। যে কিছুক্ষণ আগে সন্ধ্যাকে বেহিসাবি থাপ্পড় মারতে চাইলো, এখন তারই অস্থির লাগছে সন্ধ্যার ক্ষত গাল দেখে। মনে হচ্ছে ওয়াইফাই নেটওয়ার্কে নেয় এই মেয়ের গালের ব্যথাটা তার বুকে ট্রান্সফার হচ্ছে। আকাশ ঢোক গিলল। বেশ কিছুক্ষণ পর আকাশ সন্ধ্যার ঘুমন্ত মুখ পানে চেয়ে বিড়বিড়িয়ে বলে, কে তুমি? তোমায় ব্যথা দিয়ে আমি কেন ব্যথা পাই মেয়ে? আকাশের কণ্ঠে অসহায়ত্ব ফুটে উঠেছে। আকাশ যদি নিজেকে একবার এই রূপে দেখতো, তাহলে হয়তো সে নিজেই নিজেকে কয়েকটা গালি দিত। কারণ তার ডিকশনারিতে তার মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু তার নিজেতে ধ্যান নেই। সে মগ্ন সন্ধ্যাতে, দৃষ্টিতে মুগ্ধতা। আসমানি নওয়ান ওয়াশরুমে গিয়েছিল। ভদ্রমহিলা ওয়াশরুম থেকে বেরিয়ে বেখেয়ালে সামনে তাকালে বিস্মিত হয়। আকাশকে সন্ধ্যার পাশে ভাবে দেখার ব্যাপারটি তার কাছে টোটালি আনএক্সপেক্টেড ছিল। আকাশের দৃষ্টি এখনো সন্ধ্যার ঘুমন্ত মুখ পানে। হালকা কেটে যাওয়া গালটায় যতবার চোখ পড়ছে ততবার আকাশের হাসফাস লাগে। আকাশ চোখ বুজে ডানে বামে মাথা নাড়ায়। এত অশান্তি লাগছে কেন? আকাশ উত্তর খুঁজে পায় না। সকালে সন্ধ্যার সাথে ঘটে যাওয়া ঘটনা একে একে চোখের সামনে ভাসলো। সন্ধ্যার করা বেয়াদবি কাজগুলো তাকে রাগিয়ে দেওয়ার কথা, অথচ সেসব তার উপর বিশেষ প্রভাব ফেলল না। প্রভাব ফেলল সন্ধ্যাকে মারা তার থাপ্পড়। আকাশের রাগ হয়। কেন এমন হয় তার সাথে? সে কত মেয়ের জান নিয়ে নিয়েছে, অথচ আজও তার মনে সেসবের জন্য বিন্দুমাত্র অনুশোচনা তো দূর, কিচ্ছু কাজ করে না। আর এই মেয়েকে একটা থাপ্পড় মেরে তার অশান্তি শেষ হচ্ছে না। আকাশ চোখ মেলে তাকায়। চোখে মুখে রাগ স্পষ্ট, দৃষ্টিতে সন্ধ্যা। ইচ্ছে করছে এই মেয়েকে এক্ষুনি মেরে এই দুনিয়া থেকে আউট করে দিতে।
তাহলে যদি সে একটু শান্তি পায়। আকাশ সত্যি সত্যি কাজ করতে ডান হাতে ধরে রাখা হুইস্কির বোতল থেকে হাত সরিয়ে সন্ধ্যার গলায় রাখে। রেগে গলা চেপে ধরতে নেয়, তখনই সন্ধ্যা নড়ে চড়ে উঠে। গলায় হাত দেওয়ায় ঘুমের ঘোরে বিরক্তি রেশ প্রকাশ করে মেয়েটি। হেলে আকাশের দিকে চলে আসে, একদম আকাশের মুখের সামনে তার মুখে সে ঠেকে। আকাশ থমথমে মুখে তাকায়। ঢোক গিলল ছেলেটা। গালের কাটা দাগ আগের চেয়েও বেশি স্পষ্ট লাগছে আকাশের চোখে। আকাশ জিভ দিয়ে তার শুকনো ঠোঁটচোরা ভেজায়। সে যে সন্ধ্যার গলা চাপতে হাত তুলেছিল তা ভুলে বসলো। হাত সন্ধ্যার গলা থেকে সরিয়ে আনে সন্ধ্যার কাটা গালে। আবারও দৃষ্টি নমনীয় হয়, ঘিরে নেয় অসহায়ত্ব। বুড়ো আঙ্গুল আলতো করে চালায়, অনুতপ্ত স্বরে বলে, সরি। আকাশের বলা কথাটা বেশ জোরে ছিল, যার ফলে কথাটা যেমন আসমানি নওয়ানের কানে আসে, তেমনি আকাশের নিজের বলা কথাটা নিজের কানে গিয়ে ধাক্কা খায়। আসমানি নওয়ান যেমন ছেলের কাণ্ডে অবাক খায়, তেমনি আকাশও নিজেও নিজের কথাতে অবাক হয়। সে সাথে সাথে সন্ধ্যার গাল থেকে হাত সরিয়ে নেয়। সে সরি বলেছে ভাবতে নিজের উপর রাগ হলো। সাথে সন্ধ্যার উপর দৃষ্টি সন্ধ্যাতে রেখে দাঁত কিরমির করতে করতে বলে, নট সরি। বেয়াদব মেয়ে, উফ, আমার শান্তি কেড়ে নিয়ে কিভাবে ঘুমাচ্ছে। তোমাকে মেরে ফেলবো আমি। ইভিকে চেনো না তুমি? কথাটা বলার পরই সন্ধ্যা ঘুমের ঘরে আরো হেলে আসে আকাশের দিকে। বিছানা থেকে পড়ে যেতে নিলে আকাশ দ্রুত সন্ধ্যাকে বা হাতে আগলে নেয়ার চেঁচিয়ে ওঠে। আরে আরে পড়ে যাচ্ছ কেন? কানের কাছে এত জোরে চেঁচানোর শব্দ পেয়ে সন্ধ্যার ঘুমের রেশ কেটে যায়। ভীষণ বিরক্ত হয়, চোখ মুখ কুচকে নেয়, ধীরে ধীরে চোখ মেলে তাকায়। তীব্র আলোয় ঠিক করে তাকাতে পারছে না, তবুও ঘুম ঘুম চোখে দেখার চেষ্টা করে। সর্বপ্রথম দুটো তীক্ষ্ণ দৃষ্টি সন্ধ্যার ঘুমের রেশে ভরা ঝাপসা চোখে পড়ে। হঠাৎ ঘুম ভেঙে এরকম একটা দৃশ্য দেখে সন্ধ্যা ভীষণ ভয় পেয়ে চেঁচিয়ে ওঠে। আকাশ সন্ধ্যার ঘুম ঘুম মুখ দেখছিল ভীষণ মনোযোগ দিয়ে, কিন্তু সন্ধ্যার চেঁচানোয় তার কাছে বিঘ্ন ঘটে, সাথে ধ্যান ভাঙে। রাগলো বেশ, কটমট দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে, কড়া ধমক দেয়। স্টপ বেয়াদব মেয়ে। ধমক খেয়ে সন্ধ্যা ঝাঁকি দিয়ে উঠে ভালোভাবে তার মুখের সামনে বিদ্যমান মুখটি খেয়াল করলে দেখলো এটা আকাশ। আকাশকে দেখে সন্ধ্যার ভ্রু কুঁচকে যায়। তার মনে হলো সে স্বপ্ন দেখছে, আকাশ তার কাছাকাছি আসবে, এটা তো বাস্তবে সম্ভব নয়। চোখে মুখে এখনো ঘুমের রেশ মেয়েটার। সে ভালোভাবে চোখ মেলে, এবার বাহাতে চোখ কচলে তাকায়। না, এটা তো স্বপ্ন মনে হচ্ছে না, একদম সত্যি মনে হচ্ছে। আকাশ তার দিকে রেগে তাকিয়ে আছে। সন্ধ্যা ঢোক গিলল। সে ঠিক বুঝতে পারছে না সে আকাশের কাছে কিভাবে এলো। সে তো তার আম্মার সাথে তার আম্মার ঘরে বিছানায় ঘুমিয়েছিল, তাহলে? এদিকে আসমানি নওয়ান নীরব চোখে চেয়ে আছে। সে আসলে আকাশের ভাবগতি বুঝতে চাইছেন। তার কেমন যেন অদ্ভুত লাগছে। আকাশ সন্ধ্যার প্রতি থেকে থেকে ভীষণ নমনীয় হয়ে যায়, একদম আগের মতো। ব্যাপারটা তিনি কিছুক্ষণ আগে নিজে চোখে না দেখলে তো বুঝতেই পারতেন না। সন্ধ্যা নড়চড় করতে গেলে বুঝলো সে আকাশের হাতের উপর। মেয়েটা সত্যি বুঝলো না সে আকাশের কাছে, তাও আবার একেবারে আকাশের কোলে এসে পড়েছে। সে আবারও আকাশের দিকে তাকায়, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে চায়, তখনই আকাশ সন্ধ্যাকে ফেলার জন্য হাত আলগা করলে সন্ধ্যা বা হাতে আকাশের শার্টের গলা চেপে ধরে চেঁচিয়ে বলে, একদম ফেলবেন না আমায়। আকাশ ঢিলে হাত শক্ত করে নেয়, চোখ ছোট ছোট করে তাকায়। সন্ধ্যার কথার ধরনে মনে হচ্ছে মেয়েটা তাকে আদেশ করছে। আকাশের রাগ বাড়ল, দাঁতে দাঁত চেপে বলে, আমাকে হুকুম করছো তুমি? ইভিকে? তোমার সাহস তো কম না? সন্ধ্যা শুকনো ঢোক গিলল। সে বুঝে গিয়েছে এই আকাশের সাথে ভালোবেসে কথা বললে আকাশ তার কথা তো শুনবেই না, উল্টো তাকে আরো পাগল উপাধি দিতে থাকবে। এমনিতেই গত কদিনে এসে পড়ে যাওয়ার ফলে একটু প্রবলেম হয়েছিল। নিয়াজ ভাইয়া বারবার বলেছে বাচ্চাটাকে সুস্থভাবে পৃথিবীতে আনতে চাইলে সাবধানে থাকতে। যদি বারবার এভাবে পড়ে গেলে তাহলে বাচ্চার কিছু হয়ে যায়। কথাটা মনে আসতে সন্ধ্যার বুক কাঁপে। তার বাচ্চার কিছু হলে সে কি করে বাঁচবে? সন্ধ্যা নিজেকে সামলায় বলে, যা ইচ্ছে ভাবুন, আমাকে ভালোভাবে নামিয়ে দিন। সন্ধ্যার কণ্ঠে নমনীয়তা ছিটে ফোটা নেই। আবারও কথার ধরন দেখে আকাশ রাগে ফুঁসে ওঠে। সন্ধ্যাকে কোলে নিয়ে বসা থেকে দাঁড়িয়ে যায়। সন্ধ্যার দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, মানবো না, ছুরি ফেলবো তোমাকে, একদম বাড়ির বাইরে গিয়ে পড়বে। সন্ধ্যা ভীত চোখে তাকায়। আকাশ সত্যি সত্যি তাকে ছুঁড়ে ফেললে তার বাচ্চার কি হবে? এ পর্যায়ে আসমানি নওয়ান এগিয়ে এসে বলে, আকাশ, জান্নাতকে ভালোভাবে নামিয়ে দাও। মায়ের কথায় আকাশ আরো চটল। তার মা এই বাইরের ছেলে মেয়ের জন্য এত দরদ কেন দেখায় তার বুঝে আসে না। মায়ের দিকে চেয়ে রেগে বলে, বললাম তো মানবো না। সন্ধ্যা ঝাঁকি দিয়ে উঠে দৃষ্টি আকাশের দিকে। কিছু একটা ভেবে সন্ধ্যা দুহাতে আকাশের গলা সাপের ন্যায় পেঁচিয়ে ধরে। আকাশের ধ্যান তার মায়ের থেকে ঘুরিয়ে আসে সন্ধ্যার দিকে। বিরক্ত হলো সন্ধ্যার এহেন কাণ্ডে, রেগে বলে, আরে আরে, আমার গলা ছাড়ো বলছি। সন্ধ্যা ছাড়লো না, যদি ওইভাবে ধরেছে যেন আকাশ হাত ছেড়ে দিলেও সে পড়ে না যায়। কিন্তু এতগুলো দিন পর আকাশ কিভাবে জড়িয়ে ধরার পর সন্ধ্যার কি ভীষণ শান্তি লাগলো। আগে আকাশ তাকে এভাবে জড়িয়ে ধরতো, আর আজ সে ধরেছে বলে আকাশের কত রাগ।
সন্ধ্যার বুকে চিনচিনে ব্যথা হয়। এদিকে আকাশ শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, হৃদস্পন্দনের গতি অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে মনে হচ্ছে। চোখ বুঝলো আকাশ, আবারও সে অশান্তি। ছেলেটার মাথা ব্যথা শুরু হয়। মেয়েটাকে শুধু ফেলে দেওয়া নয়, একদম মেরে ফেলতে ইচ্ছে করছে, অথচ মেরে ফেলা তো দূর, ফেলে দেওয়ার কথা ভাবলেই মনে হচ্ছে একটা থাপ্পড় দিলে গাল কেটে যায়। তাহলে ফেলে দিলে নিশ্চয়ই কোমর কাটবে, নয়তো ফাটবে। এই ভাবনাটুকু আকাশকে বারবার বাধা দিচ্ছে। আকাশ ঢোক গিলল। এমনি এই মেয়ের জন্য সে শান্তি পায় না, তার উপর মেয়েটা অদ্ভুত সব বিহেভ করে। আকাশ চোখ বুজে রেখে রূঢ় কণ্ঠে বলে, গলা ছাড়ো, আমাকে এভাবে ধরেছে কেন? সন্ধ্যা চোখ বুজে নিয়েছিল। আকাশের কণ্ঠে চোখ মেলে। খারাপ লাগে আকাশকে ছেড়ে দেওয়ার কথা ভাবলে। সে আকাশের গলা ধরেছে পড়ে যাওয়ার ভয়ে, কিন্তু ছাড়ছে না কেন তা বললে হয়তো আকাশ আবারও তাকে পাগল বলবে। সন্ধ্যা নিজেকে সামলে আকাশের মতো করে রূঢ় কণ্ঠে উত্তর দেয়। আমার ইচ্ছা। আকাশ সাথে সাথে চোখ মেলে, চোয়াল শক্ত হয়। তার গলা ধরে রেখে তাকে বলছে তার ইচ্ছা। কি বেয়াদব ভাবা যায়। আকাশ এবার সিদ্ধান্ত নিয়ে নিল, এই মেয়েকে একদম বাড়ির বাইরে গিয়ে ছুঁড়ে ফেলে আসবে। যেই ভাবনা সেই কাজ। আকাশ সন্ধ্যাকে নিয়ে বড় বড় পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা ভ্রু কুচকে তাকায়, বুঝল না আকাশ তাকে কোথায় নিয়ে যাচ্ছে। আসমানি নওয়ান আকাশের পিছু পিছু আসে, বলে, আকাশ, ওকে কোথায় নিয়ে যাচ্ছ? আকাশ কিছু বলে না, সে তার মতো এগোচ্ছে। আর নেয় যাচ্ছে না মেয়েটাকে, তার সাথে একের পর এক বেয়াদবি করছে। আসমানি নোমান পায়ের গতি বাড়িয়ে আকাশের সামনে দাঁড়িয়ে যায়। মাকে দেখে আকাশের পদযুগল থেমে যায়। বিরক্তি কণ্ঠে বলে, কি প্রবলেম মা? আসমানি নোমান জবাব দেয়। জান্নাতকে নামাও আকাশ, ওদিকে কোথায় যাচ্ছ? আকাশ দাঁত কিরমির করে বলে, ওকে বাড়ির বাইরে ছুড়ে ফেলে আসো। সেকেন্ডে সেকেন্ডে আমার সাথে বেয়াদবি করে। সামনে থেকে সর তুমি। আসমানি নোমান কি বলবে বুঝলেন না। সন্ধ্যা আরো শক্ত করে আকাশের গলা চেপে ধরে বলে, আমাকে ফেললে আপনার আম্মা কিন্তু আপনাকে ভাত দিবে না, আপনি শুকিয়ে শুটকি না হওয়া পর্যন্ত। সন্ধ্যা বলার কথাটা শুনে আসমানি নোমান আর আকাশ দুজনে একে অপরের দিকে অদ্ভুতভাবে তাকায়, যেন এইমাত্র তারা কোনো জোক শুনেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, তাদের হাসি আসছে না। আসমানি নওয়ান মনে মনে কপাল চাপড়ায়। মেয়েটা যে কখন কি বলে নিজেই বোঝে না। এদিকে সন্ধ্যা কথাটা বলে নিজেই বোকা বনে গিয়েছে। আসলে সে ভেবেছিল আকাশকে আটকাতে, কিছু খুঁজে না পেয়ে হঠাৎ মনে যা এসেছে তাই মুখ দিয়ে বের হয়ে গিয়েছে। আকাশ শক্ত গলায় বলে, অলরেডি নিজেও এক শুটকি হয়ে আসো, আবার আমাকে শুটকি বানাতে চাইছো। বেয়াদমের কোথাকার, আমার ওয়েট করতে জানো? সন্ধ্যা ঢোক গিলল, ভাবলো আকাশ তাকে শুটকি বলছে কেন। যদিও সবাই বলে সে অনেক শুকিয়েছে, কিন্তু আকাশ কথাটা বলায় বোধ হয় একটু ভালো লাগলো। এই ভেবে আকাশ তার দিকে একটু হলেও মন দিয়েছে। আসমানি নওয়ান দুই ছেলেমেয়ের ভিত্তিহীন কথায় হতাশ হলেন। এসব সাইডে রেখে আকাশের উদ্দেশ্যে বলে, আকাশ, ওকে নামিয়ে দাও। নামবো না, ওকে? আসমানি নওয়ান রাখতে গিয়েও রাগলো না। আকাশের সাথে এখন রাগ দেখে লাভ নেই, বুঝলো। সে আকাশকে বিব্রত করতে কথাটা ঘুরিয়ে বলে, তাহলে কি সারা রাত জান্নাতকে কুলে নিয়ে রাখতে চাইছো? আকাশ থতমত খেয়ে তাকায় মায়ের দিকে, বিরক্ত হয়ে বলে, আমি কেন একে সারা রাত কোলে নিয়ে থাকতে যাবো? স্টেন্স, তুমি নিজেই ভেবে দেখো, কখন থেকে জান্নাতকে কুলে নিয়ে আছো। আকাশ থমথমে মুখে তাকায়। সন্ধ্যা আকাশের গলা জড়ানো দুহাত ঢিলে করে মাথাটা সামান্য পিছিয়ে এনে তাকায় আকাশের দিকে। আকাশের যদি সব মনে পড়তো তবে আজকে দিনগুলো অন্যরকম হতো। আকাশ আর তার ভাইয়ার সাথে এমন অমানবিক আচরণ করার কথা ভাবতেও পারতো না, কিন্তু এখন সব এলোমেলো। আকাশ দৃষ্টি ফিরিয়ে সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, বললাম তো ওকে ছুড়ে ফেলবো। সন্ধ্যা অসহায় চোখে তাকায়। আকাশের দৃষ্টি সন্ধ্যার অসহায়ত্বে ঘেরা দৃষ্টির সাথে মিলিত হয়। ক সেকেন্ডের মাথায় আবারও সন্ধ্যার কাটা গালে দৃষ্টি পড়লে আকাশ ফোঁস করে শ্বাস ফেলে। মনে হচ্ছে তার কোনো প্রবলেম হয়েছে। মেয়েটাকে আঘাত করার জন্যে আগে তাকে প্রিপারেশন নিতে হবে, নয়তো তার দ্বারা কিছুতেই এই কাজটা হচ্ছে না। উল্টো এক আঘাত দিয়ে তার শুধু অশান্তি লাগছে। এই অশান্তি থেকে বাঁচতে তার এখান থেকে এক্ষুনি যাওয়া উচিত বলে মনে হলো। অতঃপর আকাশ আস্তে করে সন্ধ্যাকে নামিয়ে দেয়। আকাশের কাণ্ডে সন্ধ্যা অবাক হলো আসমানি নওয়ানো। আকাশ সত্যি সন্ধ্যাকে নামিয়ে দিল, তা আবার এত ভালোভাবে। আকাশ আর এখানে দাঁড়ায় না, উল্টো ঘুরে এক পা এগুতে গিয়েও কি যেন ভেবে আবার ওইদিকে ফিরে তাকায় সন্ধ্যার দিকে, শক্ত করে বলে, মুড নেই, বেঁচে গেল, পরের বার বাঁচবে না, কনফার্ম। কথাটা বলে আকাশ জায়গাটা প্রস্থান করার জন্য দ্রুত পা চালায়। 2-3 সিঁড়ি গ্যাপ দিয়ে দিয়ে উপরে উঠে চলে যায়, যেন পালিয়ে গেল। সন্ধ্যা চেয়ে রইল আকাশের দিকে। আকাশের বলা পরের বার বাঁচবে না কথাটা মাথায় ঘুরছে। এই মানুষটা তার ভালোবাসা, আচ্ছা সে কে মানুষটার ভালোবাসা নয়? তাকে কি একটুও মনে নেই? সন্ধ্যার মুখখানা মলিন হয়। আসমানি নওয়ান সন্ধ্যার কাঁধ ধরে নিজের দিকে ফেরায়, থুতনিতে হাত রেখে মৃদু হাসে।
ভদ্রমহিলার হাসিতে সন্ধ্যা অবাক হয়। আসমানি নওয়ান বোঝানোর স্বরে বলেন, তুই আমার আকাশের ভালোবাসা জান্নাত। একটা কথা মনে রাখবি, ভালোবাসা কখনো মরে না। আমার আকাশের ভালোবাসাও মরেনি। ও অস্বীকার করলেও ওর মাঝে তোর প্রতি ভালোবাসা সুপ্ত অবস্থায় জীবিত আছে, যার প্রমাণ আমি আজ পেলাম। তুই শুধু ধৈর্য রাখিস মা। সন্ধ্যার চোখ জোড়া ঝাপসা হয়। সত্যি আকাশ এখনো তাকে ভালোবাসে, তবে কবে আবারও ডাকবে শোনাবো বলে? ডাকবে তো একদিন, আকাশ নিজেই তাকে জড়িয়ে ধরবে তো, তাকে আর তার ভাইয়াকে আবারও ভালোবাসবে। আসমানি নওমান সন্ধ্যাকে নিয়ে তার ঘরে যায়। সন্ধ্যা চুপচাপ যায় তার আম্মার সাথে। সিঁড়ির দিকে একবার তাকায়, আকাশকে যদি দেখতে পায়। আকাশ ততক্ষণে তার ঘরে চলে গেছে, তাই আর দেখা মিলল না। দীর্ঘশ্বাস ফেলল সে। ঘড়ির কাঁটা তখন 1:30 ঘরে। সৌম্য ডান কাত হয়ে শুয়ে আছে, ডান হাত মেলে রাখা, যেখানটা ইরা মাথা রেখে ঘুমিয়ে আছে। বালিশ নেই এমন নয়, ইরার অভ্যাস এটা। সে বিছানায় একটার বেশি বালিশ রাখে না ইচ্ছে করে, রাখলেও তাদের থেকে কয়েক হাত দূরে রাখে। প্রথম দিন সৌম্য ইরার এই কাণ্ডে অবাক হয়ে জিজ্ঞাসা করলে ইরা উত্তরে বলেছিল, আমাকে তোর মুখে মাথা রাখতে দিবি সৌম্য? কখনো কখনো তোর হাতের উপরও না হয় মাথা রাখবো। সারা রাত যদি তোর বুকে হাতে যদি ব্যথা হয়ে যায়, আমি পরদিন মালিশ করে সব কষ্ট সব ব্যথা সরিয়ে দিব। সেদিনের বলা কথাটা ভেবে সৌম্য একটু হাসলো। তাকায় ঘুমন্ত ইরার পানে, বা হাত ইরার গালে রেখে মৃদুস্বরে বলে, আমার ইরাবতী। এরপর সৌম্য বা হাতে ইরাকে তার দিকে একটু টেনে নিয়ে কম্বল দিয়ে দুজনকে আরেকটু ঢেকে নেয়। ইরার কপালে কপাল ঠেকিয়ে চোখ বুজে ঘুমানোর চেষ্টা করে। মিনিট দুয়েকের মাথায় মনে হলো পাশের ঘরে কেউ চেঁচামেচি করছে। কিছু সময় পেরোলে সৌম্যর মনে হলো চেঁচামেচি একজন নয় বরং দুজন করছে। সৌম্যর কপালে ভাঁজ পড়ে। এত রাতে কারা এভাবে গলা উঁচু করে কথা বলছে বুঝলো না। প্রায় 5 মিনিটের মাথায় জিনিসপত্র ছুঁড়ে ফেলার শব্দ হয়, সাথে মেয়ে কণ্ঠে চেঁচিয়ে বলে। স্পষ্ট কণ্ঠের কিছু কথা ভেসে আসে সৌম্যর কানে। এত দরদ কেন ওই দুই ভাই বোনদের জন্য তোর? ওই মেয়ের পেটে নাকি বাচ্চা, তবুও ওকে চাস? লজ্জা শরম সব বিকিয়ে দিয়েছিস তাই না? আর ওই ছেলের প্রতি বা এত দরদ কেন? ওকে বাড়ি উঠতে দিলি বলেই তো ওই মেয়ে এই বাড়ি পা রাখলো। যত অশান্তি হয়েছে আমার। বাইরের মানুষ ঘরে এসে ঘাপটি মেরে থাকবে, আর সেসব শাস্তি পোহানো লাগবে আমার। সৌম্য ততক্ষণে চোখ মেলে তাকিয়েছে। রিহানের মায়ের গলা চিনতে এবার একটু অসুবিধা হয়নি তার। সৌম্য ঢোক গিলল। এবার রিহানের কণ্ঠ ভেসে আসে। সময় এখানে একেবারে থাকতে আসেনি মা, প্লিজ ওকে নিয়ে কিচ্ছু বলো না। ও আমার বন্ধু, বিপদে পড়ে এখানে এসেছি। আমি এটুকু করতে না পারলে আমি কেমন বন্ধু হলাম বলো তো? লাগবে না এরকম বন্ধু। ওর জন্য আজ তোর জীবনের কোনো ঠিক ঠিকানা নেই। দয়া করে চুপ কর, ওরা ঘুমিয়েছে। তুমি কি চাইছো এই মাঝরাতে ওদের বের করে দিই? রিহানের মা রেগে বলে, পারলে তাই দে, আমায় একটু শান্তি দে। ওদের দেখলেই আমার গা জ্বলে যায়। সেখানে ওদের মেহমানদের মতো আপ্যায়ন করতে হচ্ছে আমার। আর যদি এই ছেলের সাথে সম্পর্ক রেখেছিস, তো আমার সাথে তোর সম্পর্ক থাকবে না, এই বলে দিলাম আমি। এরপর আর শোনা গেল না। দুজনেই নীরব হয়ে গিয়েছে। এদিকে রিহান আর তার মায়ের কথোপকথন শুনে সৌম্যর বুক ভার হয়ে আসে। গায়ে জড়ানো কম্বল সরিয়ে ইরাকে ছেড়ে ধীরে ধীরে উঠে বসে সে। সামান্য নড়াচড়ে ইরার ঘুম ভেঙে যায়। সৌম্যকে উঠে বসতে দেখে ইরাও ধীরে ধীরে উঠে বসে। সৌম্যর বাহুতে হাত রেখে ঘুম জড়ানো কণ্ঠে বলে, কি হয়েছে সৌম্য? সৌম্য তাকায় ইরার পানে, জোরপূর্বক একটু হাসলো, ছোট করে বলে, কিছু না, ওইদিকে ঘোরো। ইরা প্রশ্নোত্তর চোখে তাকালো। ও সৌম্য আবারও তাড়া দিলে ইরা কোনো প্রশ্ন না করে উল্টো ঘুরে বসে। সৌম্য দুহাত ইরার কোমর সমান এলোমেলো চুলগুলো একসাথে করে একটা খোপা বেঁধে দেয়। ইরা ভ্রু কুচকে তাকায়, জিজ্ঞাসা করে। সকাল হয়ে গেছে কি? সৌম্য উত্তর দেয়, না, 1:30 বাজে। ইরা অবাক হলো। খোপা করে দেয় মেয়েটা অবাক হলো না। এই কাজ সৌম্যই তাকে সবসময় করে দেয়, কিন্তু এই মাঝরাতে এত করে দেয় না। উল্টে শোয়ার আগে সৌম্য নিজেই খোপা খুলে দেয়, যেন তার ঘুমাতে সমস্যা না হয়। তাহলে ভাবনার মাঝে সৌম্য বিছানা থেকে নেমে ঘরের লাইট জ্বালায়। এগিয়ে এসে ইরার হাত ধরলে ইরা চুপচাপ বিছানা থেকে নেমে দাঁড়ায়। সৌম্য ইরাকে নিয়ে ওয়াশরুমে যায়। বেসিনের সামনে দাঁড়িয়ে ট্যাপ ছেড়ে ডান হাত বাড়িয়ে দেয় ট্যাপের নিচে। ইরার উদ্দেশ্যে বলে, মাথা নিচু করে চোখ বন্ধ করো। ইরা অবাক হলো। এবারেও মেয়েটা কিছুই বুঝলো না। সামান্য ঝুঁকে চোখ বুঝলে সৌম্য ইরার মুখে কয়েকবার পানি ছিটিয়ে দেয়। একই সাথে নিজের মুখেও কয়েকবার পানি ছিটিয়ে ট্যাপ অফ করে দেয়। এরপর ইরার হাত ধরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ইরার পরনের শাড়ির আঁচল টেনে সৌম্য তার মুখ মুছে নেয়। এরপর এগিয়ে গিয়ে হ্যাঙ্গারে ঝুলে রাখা টি শার্ট পরে তার উপর জ্যাকেট পরে নেয়। ইরার চাদর এনে ইরার মাথা সহ গা ভালোভাবে ঢেকে দেয়। ইরা এতক্ষণ অবাক হয়ে শুধু দেখছিল সৌম্যর কাণ্ড। হয়তো কিছুটা আন্দাজ করেছে, যদিও সে ঘুমিয়েছিল, তবে চেঁচামেচির আওয়াজে ঘুম হালকা হয়েছিল।
সৌম্যর আচরণের কথাগুলো না শুনলেও বুঝে ফেলেছে অনেক কিছুই, মৃদুস্বরে বলে, এত রাতে কোথায় যাব আমরা সৌম্য? এখন তো শীতের রাত, কাল সকালে গেলে হয় না? সৌম্য তাকায় ইরার দিকে, বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো ইরার মুখের দিকে। হঠাৎ ইরাকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে। ইরা দুহাত তুলে সৌম্যর পিঠে রাখে। সৌম্য লম্বা করে একটা দীর্ঘশ্বাস ফেলে ঢোক গিলে বলে, আমার আজকের দিনগুলো ভালো নয় ইরাবতী। আমার তোমার সঙ্গ চাই। আমি তোমাকে কতটুকু ভালো রাখতে পারবো জানি না, তবে আমার সবটা দিয়ে দিব। শুধু আমার আত্মসম্মান কুড়াতে আমাকে কখনো বাধা দিও না। ইরা আর কথা খুঁজে পেল না, অনুতপ্ত স্বরে বলে। সরি সৌম্য। সৌম্য ইরাকে ছেড়ে ইরার কপালে একটা চুমু আঁকে। টেবিলের উপর থেকে ফোন আর মানি ব্যাগ নিয়ে ইরার ডান হাত তার বাঁ হাতের মুঠোয় নিয়ে বাইরের দিকে যেতে যেতে বলে, এসো। ঘর থেকে বাইরে বেরিয়ে আশেপাশে তাকালে সোফার এক কোণে রিহানকে বসে থাকতে দেখে সৌম্য সেদিকে এগিয়ে যায়, ডাকে। রিহান। রিহান মাথা তুলে তাকে। সৌম্য আর ইরাকে এভাবে দেখে দ্রুত দাঁড়িয়ে যায়, অবাক হয়ে বলে। কোথাও যাচ্ছিস সৌম্য? সৌম্য জবাব দেয়। হ্যাঁ, একটা কাজ আছে, যাচ্ছি তাহলে। রিহানের অবাক স্বর। এত রাতে কি কাজ? সৌম্য একটু হাসলো, কিছু বলল না। ইরার হাত ধরে বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো। রিহান ঢোক গিলল, খুব বুঝলো সৌম্য তার মায়ের বলা কথাগুলো শুনে নিয়েছে। ভীষণ অসহায় লাগলো নিজেকে। সৌম্য যে আর কিছুতে এখানে থাকবে না সে জানে। রিহান মলিন গলায় বলে, মায়ের কথায় কিছু মনে করিস না সৌম্য। সৌম্য দাঁড়ালো। ইরা তাকায় সৌম্যর দিকে। এবার আরও পরিষ্কার হলো রিহানের মা কিছু একটা বলাতেই সৌম্যর এমন আচরণ। সৌম্য ইরার হাত ছেড়ে রিহানের সামনে এসে দাঁড়ায়, বলে, তোর ছন্ন ছাড়া জীবনের জন্য কোথাও না কোথাও আমিই দায়ী রিহান। পারলে আমায় ক্ষমা করিস। আমি আর তোর সাথে যোগাযোগ করব না, তুইও করিস না। ভালো থাকিস। রিহানের অসহায় কণ্ঠ। সৌম্য, সৌম্য বহু কষ্টে শ্বাস ফেলে দুবার। মায়ের মুখটা ভীষণ মনে পড়ল। সৌম্য নিজেকে সামলায়, ডান হাত রিহানের কাঁধে রেখে বলে, মায়েদের মনে কষ্ট দিতে নেই রিহান। মায়ের মতো করে কেউ ভালোবাসে না, বুঝলি? তুই পারলে বিয়ে করে নে এবার, অন্তত আন্টির জন্য। আর আমার সালাম দিবি আন্টিকে। যাচ্ছি। কথাটা বলে সৌম্য আর দাঁড়ালো না, এগিয়ে এসে ইরার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যায়। চোখ দুটো লাল হয়ে আছে। তার জীবনে সুখের সময়টা খুব সীমিত ছিল, আর দুঃখের সময় ছিল অসীম। মানুষ বলে দুঃখের দিনে পাশে থাকা মানুষগুলোকে কখনো ভোলা যায় না। রিহান তার একমাত্র বন্ধু, যে তার দুঃখের দিনে কোথা থেকে যেন পাশে এসে দাঁড়াতো। সৌম্য কখনো খোঁজ না দিলেও নিজেই খুঁজে নিত। সৌম্য নিষেধ করতো না, কিন্তু আজ থেকে কঠোর নিষেধাজ্ঞা জারি করলো নিজেই নিজের কাছে। রিহানের হেল্প না নেওয়ার নিষেধাজ্ঞা। সবাই সবার পাশে চিরদিন থাকার সুযোগ পায় না, এটাই তো জীবন। কথাগুলো ভেবে সৌম্য দীর্ঘশ্বাস ফেলে। রিহান ঝাপসা চোখে চেয়ে সৌম্যর প্রস্থান দেখলো। কেন যেন তার বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছা করলো। সৌম্য হয়তো আর কখনোই তার দিকে ফিরেও তাকাবে না। না রাগ করেছে বলে নয়, সৌম্যর আত্মসম্মানে লেগেছে। রিহান খুব ভালো করে চেনে সৌম্যকে। তার মায়ের জন্য সৌম্য আর কখনোই তার দিকে ফিরবে না। রিহান এগিয়ে এসে সোফায় বসে দুহাতে মুখ ঢেকে নিল। কেন যেন বড্ড ক্লান্ত লাগছে আজ। আসমানি নওয়ান সন্ধ্যাকে শুইয়ে দিয়ে ব্যালকনিতে গেলে চোখে পড়ে তার বাড়ি সোজা ল্যাম্পপোস্টের আলোয় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে জেডি। দীর্ঘ কবছর পর দেখলেও চিনতে একটু অসুবিধা হলো না। ভদ্রমহিলার চোখে মুখে রাগ ফুটে ওঠে। তার ছেলের এই হালের জন্য কোথাও না কোথাও এই ছেলেও দায়ী। তিনি আর এখানে দাঁড়ালেন না, হন হন করে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে এসেছে আসমানি নওয়ান, একদম জেডির পিছনে দাঁড়িয়ে শক্ত গলায় বলে, এখানে কেন এসেছো? পরিচিত কণ্ঠ পেয়ে জেডি বাঁকা হাসে, কিন্তু তাকালো না। বাহাত প্যান্টের পকেটে ডান হাতে সিগারেট ধরে রেখেছে। নিশ্চিন্ত মনে সিগারেট ফুঁকতে ব্যস্ত সে। আসমানি নওয়ান জেডির গাছাড়া ভাবে রেগে ডাকে। জেডি। জেডি এবারেও তাকালো না, ওদিকে ফিরেই বলে, ওয়েট ওয়েট আন্টি, এত হাইফার কেন? একটু সবুর তো করুন, এত ভালোবাসলে তো মুশকিল। জেডির হেয়ালি স্বরে আসমানি নওয়ানের রাগ তরতর করে বেড়ে যায়। রাগান্বিত স্বরে বলে, খুন করে ফেলতে ইচ্ছে করছে তোমাকে, জানোয়ার ছেলে কোথাকার। সাথে সাথে জেডি এদিক ফিরে তাকায়, ডান হাত উঁচিয়ে বলে, এই আভিরমা, এই আপনাকে কি আমার বাঁচিয়ে রাখতে ইচ্ছে করে নাকি? হ্যাঁ? আসমানি নওয়ান শক্ত চোখে চেয়ে বলে, আকাশকে তুমি এসব ভুলভাল বুঝিয়েছো, তাই না? জেডি হাতে সিগারেট ছুঁড়ে ফেলে অবাক হওয়ার ভান করে বলে, রিয়েলি? ওয়াও। আর কি কি করেছি লিস্টগুলো যদি বলতেন। আসমানি নওয়ান ভ্রু কুচকে তাকায়। তার কেন জেডিকে সন্দেহ হয় না। সে জেডিকে আকাশের মতোই চেনে, একসময় ছেলের মতোই থেকেছে তার সাথে। সৌম্য আর সন্ধ্যার সাথে জেডির ইহজন্মে কোনো কানেকশন থাকার কথা নয়, তাহলে কে এর পিছনে? আসমানি নওয়ানকে চুপ দেখে জেডি বাঁকা হেসে বলে, আমাকে আর এভিকে আলাদা করার জন্য যে গেম আপনি খেলেছিলেন, এই কথা যদি এভি একবার জানতে পারে
তখন আপনার কি হবে মিসেস আসমানি নওয়ান? আসমানি নওয়ানের মুখে ভয়ের ছাপ ফুটে উঠে। জেডি হাসে, শব্দ করে হাসে। আসমানি নওয়ানকে ভয় পাইয়ে দিয়ে সে যেন ভীষণ আনন্দিত। আসমানি নওয়ান নিজেকে সামলায়, শক্ত গলায় বলে, আকাশ কিচ্ছু জানবে না, কিচ্ছু না। এত বছরে যখন প্রুফ দিতে পারোনি, আজও তুমি পারবে না জেডি, নেভার। জেডির হাসির মাত্রা দীর্ঘ হয়, শব্দটা ছড়িয়ে পড়ে চারিদিকে। ধীরে ধীরে জেডির হাসি হালকা হয়, ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে বলে, এবি কি জানবে? আর কি জানবে না? সব তো সময় বলবে। এবির মা ওরফে মাই সুইটার আন্টি। দেখতে রাখো क्या होता है। আসমানি নওয়ান ঢোক গিল একটা থেকে, বের হতে না হতে আরেকটা হাজির। জেডির কথা শুনে মনে হচ্ছে ও কিছু জট পাকাচ্ছে। আকাশ যদি কিছু জানে তাহলে তার কি হবে? জেডি আসমানি নওয়ানের এক্সপ্রেশনে গা দুলিয়ে হাসে, কয়েক পা পিছিয়ে যায়। হাসতে হাসতেই বলে, লাভ ইউ মাই সুইটার আন্টি। আপনি ঠিক এভাবেই ভয় পাবেন, এমন আপনাকে দেখতে ঝাক্কাস লাগে। এন্ড মেরা দিল বহুত খুশ হো যাতা হ্যায়। আসমানি নওয়ান শক্ত চোখে চেয়ে দেখে জেডিকে। জেডির হাসি মনে হচ্ছে তার গায়ে আগুন ধরিয়ে দিচ্ছে। সন্ধ্যা অনেকক্ষণ থেকে এপাশ ওপাশ করছে, তার চোখে ঘুম নেই। আসমানি নওয়ান কোথায় গিয়েছে কে জানে। সন্ধ্যা এ নিয়ে মাথা ঘামায় না। আকাশ চলে যাবার পর আসমানি নওয়ান নিজে অফিস সামলান। কখন কোথায় কোন কাজে চলে যায় সন্ধ্যা জানে না, তবে অফিসের কাজেই হুটহাট চলে যায়। প্রথম 2 মাস তিনি নিজেও ভীষণ অসুস্থ ছিলেন, এরপর নিজেকে শক্ত করে কাজে মন দিয়েছে। সন্ধ্যার অবাক লাগে তার আম্মাকে দেখলে। আসমানি নওয়ান নিজেকে যেমন দেখায় তেমন নয়। আগে তো একদম গ্রাম্য ভাষায় কথা বলতো, আর এখন সন্ধ্যা মেলাতেই পারে না। সে বুঝেছে তার আম্মা ক্ষেত্র বিশেষে নিজেকে এক এক রূপে উপস্থাপন করে, আর সব গুণ তার মাঝে আছে। সবকিছুর মাঝেই তার আম্মা তার খেয়াল রাখতে ভুলে যায় না, ভীষণ ভালোবাসে তাকে মায়ের মতো। খালা তো তার, খালারা হয়তো মায়ের মতো করেই ভালোবাসে। ভাগ্যিস সে খালার দেখা পেয়েছিল, এই জন্য মায়ের ভালোবাসার গন্ধ পেয়েছে সে। অনেকক্ষণ এপাশ ওপাশ করে সন্ধ্যা উঠে বসে, ধীরে ধীরে বিছানা থেকে নেমে একটু হাঁটাহাঁটি করে। মনে পড়ল সেই ভিডিওতে দেখা দৃশ্য। আকাশ শম্ভুর সামনে দলিল ধরেছিল। সন্ধ্যার মাথা কাজ করে না। তার ভাইয়া ওখানে সাইন না করলে ওখানে সাইন কিভাবে গেল? আর আকাশই বা কেন এমন করছে? সবচেয়ে বড় কথা, সন্ধ্যার মাথায় আসলো তাকে ভিডিওটি কে পাঠিয়েছে। সন্ধ্যা নিজের ভাবনায় নিজেই বিস্মিত হলো। এসব তো মাথায় আসেনি তার। সন্ধ্যা দ্রুত তার ফোন নিয়ে নাম্বারটি বের করলো, যে নাম্বার থেকে তাকে ভিডিও পাঠানো হয়েছে। সন্ধ্যা কি মনে করে নাম্বারে কল করে। অবাক করা কাণ্ড, কলটার সাথে সাথে রিসিভ হয়ে যায়। সন্ধ্যা কিছু বলার আগে ওপাশ থেকে আকাশের কণ্ঠ ভেসে আসে, সন্ধ্যার প্রিয় দুটি শব্দ। শোনাবো? সন্ধ্যা স্তব্ধ হয়ে যায়, পুরো শরীর শিরশির করে ওঠে। কলের ওপাশ থেকে আবারও একই কণ্ঠে ভেসে আসে, অনেক বেশি মনে পড়ছিল শোনাবো। সন্ধ্যা ঢোক গেল। হঠাৎই দরজার দিকে চোখ পড়লে দেখলো আকাশ দুহাত প্যান্টের পকেটে গুজে গম্ভীর মুখে চেয়ে আছে সন্ধ্যার দিকে। সন্ধ্যার মাথা ঘুরে উঠে বাকরুদ্ধ হয়ে যায়। আকাশ এখানে থাকলে ফোনের ওপাশে কে? নাকি ফোনের ওপাশে আকাশ, আর তার সামনে দাঁড়ানো লোকটা আকাশ নয়? সন্ধ্যার মাথা ভোবো করে ঘুরছে, কি হচ্ছে তার সাথে? সন্ধ্যা এখনো বিস্মিত নয়নে চেয়ে আছে দরজায় ওপাশে দাঁড়ানো আকাশের দিকে, যার চোখে সোনালি মণি দুটো স্পষ্ট দেখা যাচ্ছে। এই তো কিছুক্ষণ আগেই তার আর আসমানি নওয়ানের সাথে কথা বলে আকাশ উপরে চলে গেল। দেখেই বোঝা যাচ্ছে আকাশ শাওয়ার নিয়ে নিচে নেমেছে। পরনে একটা পাতলা টি শার্ট, প্যান্ট, মাথা চুলগুলো ভেজা। তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। সন্ধ্যা ঢোক গেল। তার মাথা এখনো ভনভন করে ঘুরছে। এটা যে আকাশ, তার সব হিসাব তো মিলেছে। তবে ফোনের ওপাশে কে? তাকে শোনাবো বলে ডাকলো যে? উত্তেজনায় সন্ধ্যার শরীর কাঁপছে, কানে ফোন ধরে রেখেছে। দরজায় দাঁড়ানো আকাশ ভ্রু কুঁচকে চেয়ে আছে। মাকে না দেখে জিজ্ঞাসা করে, মা কোথায়? সন্ধ্যার কানে বোধহয় গেল না আকাশের বলা কথাটা। তার মস্তিষ্ক অচল অচল লাগছে। সে কাকে বিশ্বাস করবে, ফোনের ওপাশের ব্যক্তিকে নাকি তার সামনে দাঁড়ানো ব্যক্তিকে? কে আকাশ? আজ কতগুলো দিন পর সেই ডাক শুনতে পেল, যে ডাক শোনার জন্য সন্ধ্যা কতগুলো দিন অপেক্ষা করেছে। কিন্তু তার অনুভূতি বিভ্রান্ত হয়ে পড়েছে। ততক্ষণে আকাশ ঘরের ভেতরে এসে একদম সন্ধ্যার সামনে দাঁড়িয়েছে। তীক্ষ্ণ চোখে চেয়ে সন্ধ্যাকে পরখ করছে। সন্ধ্যার মৃদু কম্পন তার চোখ এড়ায়নি, কপালে ভাঁজ পড়ে। থমথমে কণ্ঠে বলে, কি প্রবলেম? মেয়ে কি রোগের মতো কাঁপছে কেন? সন্ধ্যার বুক ধুকধুক করছে, দৃষ্টি আকাশের দিকে। কাপা কণ্ঠে বলে, আপনি কে? সন্ধ্যার কথায় আকাশ ভ্রু কুঁচকে নেয়। এই আতপাগলটা আবার কি ভুলভাল বকছে? আকাশ ধমকে বলে, এই মাঝ রাতে থাপ্পড় ছাড়া তোমার পেটে ভাত হজম হচ্ছে না? আমার বাড়ি থেকে আমাকে চিনছো না, বেয়াদব মেয়ে? সন্ধ্যা ঝাঁকি দিয়ে উঠে। এখনো কানে ফোন ধরে রেখেছে। সন্ধ্যা কি বলবে বুঝলো না। ফোনের ওপাশে একই কণ্ঠের মানুষ এইমাত্র কথা বলল। সে কি করবে এখন? তার যে মাথা ঘুরছে, ওপাশে এর থেকে অনেক আগেই কল কেটে গিয়েছে। সন্ধ্যা কান থেকে ফোন নামায়। আকাশের চোখে চোখ রেখে ঢোক গিলে বলে,
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।